আমার মনে হয় ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই আলোচনা ওঠার পরে কি করা উচিত কি উচিত না দেশের জনগণ রায় দিয়েছে। কিন্তু আমাদের সরকারের কান এত দূরে, কানে বোধহয় কথা পৌঁছাচ্ছে না। কথা তো সোজা হয়, যেমন সোজা আমাদের দেশে বন্দর কি বেশি জানেন? বেশি না। তাহলে আমাদের বন্দর এটা কিন্তু একটা দেশের জন্য কৌশলগত জায়গা। এই বন্দর দিয়ে শুধুমাত্র জিনিস পত্র আনা নেওয়া হয় তা না, এইটা যদি উন্মুক্ত থাকে এই বন্দর দিয়ে অনেক ঘটনা ঘটতে পারে। আপনাদের মনে নাই চট্টগ্রাম বন্দর থেকে 10 ট্রাক অস্ত্রের খবর আর অনেক খবর হয়তো আমরা জানি। তাহলে একটু ভেবে দেখেন তো ভাই, প্রথম কথা নিজের ঘর, যে ঘর দিয়ে সব ঢুকতে পারে ওইটা যদি অরক্ষিত থাকে অথবা বিদেশকে দেওয়া হয় তাহলে কি দেশের সার্বভৌমত্ব থাকে? দেশের স্বাধীনতা বিপন্ন হয় না? হয়। সবাই বোঝে, ইউনূস সাহেব বোঝে না। অবশ্য আমি একটা ভুল কথা বললাম, ইউনূস সাহেব বোঝে না তা না। ইউনূস সাহেবকে এত বোকা না বুঝে কাজ করে অন্তত পক্ষে আমরা তা মনে করি না। যাই হোক, ইউনূস সাহেবের কথা একটু পরে বলব। তাহলে এইটা হলো প্রথম কথা যে আমরা আমাদের এই ধরনের জায়গা কোন বিদেশিকে লিজ দিতে পারি না। প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি, কমরেড মিহির বলেছেন এর আগে চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণ শুধু না, বিদেশের একটা কোম্পানিকে 99 বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, কংগ্রেস শাহ আলম সহ 4 জন আদালতে মামলা করে আমরা ঠেকিয়েছিলাম। তার মানে এই উদাহরণ তো আমাদের আছে যে বিদেশিদেরকে আমরা দেব না। উদাহরণ আছে শুধু জনগণ না, আদালত এটা ঠিক মনে করে না। তারপরও দেখলাম এই সরকার জনগণের কথা না শুনে তারা ঔদার্যপূর্ণ ভাবে এই বন্দরকে লিজ দিতে চাইল। আমাদের প্রধান উপদেষ্টা চাটকে এলো, চট্টগ্রামে যে বললেন হৃৎপিণ্ড, কথাটা কিন্তু ঠিক বলছেন। উনি বললেন এটা দিতেই হবে, কেউ যদি না দিতে চায় বোঝাই শোনাই দিতে হবে। কি কথাটা নরম হইল? নরম না শক্ত? ভাই শক্ত, দিতেই হবে। ওনাকে বলি আপনি যদি আমাদের হৃৎপিণ্ডকে কাউকে দিতে চান চেষ্টা করেন, পারবেন না আমরা এটা দিতে দেবো না, প্রতিরোধ করে এটা ঠেকাবো। আপনাকে প্রশ্ন করি, আমাদের বলেন তো ভাই, আপনারা জানেন কিনা জানি না, আশা করি জানেন, এই যে বন্দর এইটা কিন্তু আধুনিকায়ন হয়েছে আমাদের টাকা। এই বন্দরের যে সক্ষমতার কথা বলা হয়, যা সরকার ঠিক করেছে গত কয়েক বছরে সক্ষমতার থেকে বেশি সার্ভিস দেয়, এটা কিন্তু লাখের প্রতিষ্ঠা। তাহলে দেওয়ার কথা কেন? কথা তো পরিষ্কার। আরো যদি কিছু ম্যাটেরিয়ালসের উন্নয়ন করে ভালো করার থাকে, কমিউনিস্ট পার্টি তো বিরোধিতা করে না, তাইলে সেইটা হইতে হবে রাষ্ট্রীয় মালিকানায়, সরকারের থেকে করতে হবে। আর আপনি যদি এই কথা বলেন যে ভালোভাবে চলছে না তাই জন্য বেসরকারীকরণ করি, প্রথমে তো ঠিক না, তথ্যটা ঠিক না বললাম। তাহলে ভালোভাবে আপনি তো 10 মাস ক্ষমতায় আছেন, কোনটা ভালোভাবে চালাচ্ছেন বলেন? আপনার কোন উপদেষ্টা ভালোভাবে চালাচ্ছেন বলেন? তাহলে তো উপদেষ্টাকে দেওয়ার কথা বলতে হয়। সুতরাং আপনি আজকে আমাদের এই সার্বভৌমত্ব বিকম্পনকারী বন্দরকে যদি কোথাও লিজ দেওয়ার চেষ্টা করেন আমরা প্রতিরোধ করব। কমিউনিস্ট পার্টির এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অনতিবিলম্বে ঘোষণা দিন যে না, আমি ভুল করে নিজের কথা উচ্চারণ করেছিলাম, আমি পরিত্যাগ করলাম। খালি লিজ নয়, ওনাদের একটা আকর্ষণীয় জায়গা চট্টগ্রাম। আমাদের সভাপতির বাড়িও চট্টগ্রাম। চট্টগ্রামে আমরাও সময় সময় বেড়াইতে যাই, সমুদ্রে পারলে সুযোগ থাকলে কক্সবাজারেও যাই, আকর্ষণীয় জায়গা। কিন্তু ওনাদের কাছে কিন্তু এই আকর্ষণ না ভাই। কি আকর্ষণ জানেন? বাংলাদেশটা যেখানে আছি বঙ্গোপসাগরকে ঘিরে ওই অঞ্চলে আধিপত্য বিস্তার, প্রভাব বিস্তারই বড় কাজ। আমাদের দেশে মাটির নিচে সম্পদ আছে, ওই সমুদ্রের বালুকোনায় সম্পদ আছে, ওই অঞ্চলে সম্পদ ভরা। আর বঙ্গোপসাগরে যদি ওই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ আধিপত্য কাটতে পারে তাহলে ভূরাজনৈতিক কারণ অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বাংলাদেশে কোথায় কোথায় ব্যবস্থা নিতে পারবে।
সুতরাং তাহলে ওনাদের আকর্ষণ আর আমাদের আকর্ষণ কিন্তু পৃথক। এই আকর্ষণের জন্য চট্টগ্রামকে দখল করা, ওই অঞ্চলে প্রভাব বিস্তার করা, বঙ্গোপসাগরকে ঘিরে পাকিস্তান আমল থেকে ষড়যন্ত্র। হঠাৎ করে না, নানা সময় নানা কথা হচ্ছে দেখবেন। আমি লম্বা আলোচনা না যেয়ে বলতে চাই, রাখাইনে সংকট সৃষ্টি হয়েছে। আমাদের দেশে রাখাইনেরা এসেছে কাগজে কলমে 12 লক্ষ, হিসাবে বলে 16-17 লক্ষ। এর আগে আমরা বলেছি যখন এসেছিল আপনি মানবিক কারণে প্রশ্রয় দিয়েছেন, ঠিক আছে, হাসিনা আমল থেকে, তার আগে জিয়াউর রহমান আমল এসেছিল। কিন্তু এইটা দ্বিপাক্ষিক আলোচনা দিয়ে সমাধান নাই, বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান করেন। এবং তার ফর্মুলা জাতিসংঘের আগের মহাসচিব মাননীয় কোফি আনান তিনি কিন্তু ফর্মুলেট করে গিয়েছিলেন। ওইটা আজকে পরিণাম। নতুন একজন এসেছেন, বাংলাদেশে আসছিলেন গত 15ই মার্চ, ওনার সাথে আমাদের দেখা হয়েছিল একাধিকবার। উনি দেখলাম উনি অপূর্ব বক্তৃতা করলেন, বললেন আমি তরুণ বয়সে বিপ্লবী ছিলাম, তোমাদের ওই অঞ্চলে ঘুরে এসেছি, আমি ওদেরকে বলে এসেছি আগামী তাদের সাথে অন্য জায়গায় যেয়ে করব, তোমরা সহায়তা করো। কি ভাই কথাটা শুনতে ভালো লাগে না? উনি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তাদের সাথে ইফতার করলেন, বললেন আগামীবার ওইখানে ঈদ করবে। আমাদের কাছে তখনই মনে হয়েছে ডালমে কুচ কাবা, কারণ এই 12 লক্ষ 15 লক্ষ যদি ওই দেশে নিতে হয়, প্রতিদিন যদি কিছু কিছু করে নেন, কত বছর লাগবে হিসাব করেন তো ভাই। তাইলে নিশ্চয়ই অন্য একটা তরিকা ছিল। এই থলের বেলার বেরিয়ে গেল, সেই তরিকা হচ্ছে মায়ানমার 80% দখল করে আছে আর কানে আমেরিকা বহু আগে বার্মা এক নামে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য তারা অগ্রসর হচ্ছে, সেইটা অগ্রসর হওয়ার জন্য করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা কোন দেশে এবং কোন সরকারে আছে একটু ভাবেন, নিশ্চয়ই পত্রিকা পড়েন, তবু মনে করে কি আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র সচিব ছিলেন, কালকে দেখলাম উনি আর নাই, চলে যাচ্ছেন। বলছে ইচ্ছায় শুনি কেউ নাকি ঘাট ধাক্কা দিচ্ছে। যাই হোক, সচিব সাহেবকে বাদ দিলাম, মাফ করলাম, আলোচনা করলাম। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমরা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি মানবিক করিডোর দেব। কথাটা একটু বলে রাখি, যখন সাম্রাজ্যবাদ এই সমস্ত অপকর্ম করে তখন কিন্তু খুব ভালো ভালো শব্দ নিয়ে আসে, ওই শব্দ দিয়ে কিন্তু বলবেন না মানবিক করিডোরের নামটা ওই ধরনের একটা শব্দ। তার মানে ওই অঞ্চলের সাথে আমাদের অঞ্চলে অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া। খালি পণ্য পরিবহন না, মদ যাবে না, গাঁজা যাবে না, ফেন্সিডিল যাবে নাকি অস্ত্র যাবে কেউ বলতে পারবে না, সবই মানবিকতার নামে করবে। এই কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন, ওনার কথাকে তো না বলা যাবে না। আমাদের আরেকজন কর্মা প্রেস সচিব আছেন, উনি প্রেস সচিব না উপদেষ্টা না প্রধান উপদেষ্টা আমরা বুঝতেই পারি না। উনি এসে বললেন অবশ্যই করিডোর, অবশ্যই ইহা দেবো তাহা দেবো। তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি এটা দেওয়ার ক্ষমতা রাখেন, উনি বললেন হ্যাঁ আমাদের সব অধিকার আছে, সংস্কার সহ সব করতে পারি। সাহেব কাদের নিয়ে সংসার করছেন বোঝেন? আর আপনার আরেকজন উপদেষ্টা করেছেন, ওনাকে সবাই বলে বিদেশি নাগরিক। উনি সেদিন বললেন না আরে ভাই আমি বাংলাদেশি নাগরিক। উনি 24 বছর আমেরিকায় কি করেছেন আমার জানতে ইচ্ছা করে, এবং ইচ্ছা করে 24 বছরে যতবার বাংলাদেশে এসেছিলেন আমি গোয়েন্দা সংস্থাকে বলবো এয়ারপোর্টে তিনি যখন এসেছেন কোন পাসপোর্ট ব্যবহার করে এসেছেন জনগণের সামনে উন্মুক্ত করেন, তাহলে বুঝবো উনি বাংলাদেশি না আমেরিকা। উনি বলবেন আমরা আর কানের বিষয়, আমি ইয়ার সাথে করবো ওর সাথে করবো, এইটার জন্য সবার অনুমতি নেওয়া লাগবে না। কি অদ্ভুত দেশ, জনগণের অনুমতি নেওয়া লাগবে না। ইউনূস সাহেব এদের নিয়ে সংসার করছেন। সর্বশেষ ধাক্কা খেয়ে উনি বললেন না করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেইনি, আলোচনাও করবো না, আমরা একটা কি যেন বলে একটা লেন দেব। আরে ভাই বাঙালিদেরকে হাইকোর্ট দেখান, বাঙালিদের হাইকোর্ট দেখান, হাইকোর্ট দেখাবেন না। ওই লেন দেওয়ার নামে করিডোর এবং সাম্রাজ্যবাদের যেইখানে আসার অবাধ সুযোগ বাংলাদেশে আমরা দেব না, এইটাও বন্ধ করেন, বাতিল করেন, ঘোষণা দেন আমরা করিডোর দেব না। কথা পরিষ্কার। বাংলাদেশে বলুন তো ভাই এই করিডোরের সাপোর্টার
ইউনূস সরকার এবং তার কিছু চামচা আর যারা সাম্রাজ্যবাদের এজেন্ট, তারা ছাড়া কি আর কেউ রাজি আছে? রাজি নাই। তাহলে সরকার, আপনি কেন এই কাজ করতে যাচ্ছেন? আমি যে কথাটা তুলে রেখেছিলাম ওই কথা বলে আমার বক্তব্য শেষ করি। ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় এসেছেন বা আমরা আপনাকে নিয়োগের বলে আপত্তি করি নাই। আপনার কোন ধরনের সরকার? আপনি তো নির্বাচিত না, কিন্তু তারপরে বলেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে, আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়েছে। তিনি এমন অনেক কাজ করতে চাইছেন যা তার করণীয় না, যা দেশের জন্য ক্ষতিকর। একটা পার্লামেন্ট থাকলেও যতই দুর্বল হোক, ওই পার্লামেন্ট জনগণের অনুমতি না নিয়ে এই কাজের দিকে আগাতো না। ইউনূস সাহেব সেই কাজের দিকে আগাচ্ছেন। তাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেও উনি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আমি ইউনূস সাহেবকে বলি, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় বলি, বন্দর লিজ দেওয়া চলবে না। করিডোরের আলোচনা বন্ধ করেন। বরঞ্চ আমরা শুনতে চাই রোহিঙ্গারা কবে ফেরত যাবে, অনতিবিলম্বে সেই ব্যবস্থা করেন। আমরা জানতে চাই আর কানারবির সাথে আমাদের সম্পর্ক কি। আমরা জানতে চাই ওই পুরো পার্বত্য অঞ্চলকে ঘিরে নানা ধরনের যে সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে, কাদের তত্ত্বাবধানে চলে, তারা বাংলাদেশের জাতীয়তা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা, এগুলো শ্বেতপত্র প্রকাশ করে। আর আপনি যত ক্ষমতা দীর্ঘায়িত করবেন, 10 মাসে কোনো ভালো আলামত দেখলাম না। মিনিমাম আইনের শাসন নাই। কোর্টে মামলা, মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাওয়ার পরও মাপ চলছে। মাপ বন্ধ করতে পারলেন না। শ্রমিক ভাইয়েরা ঈদকে সামনে রেখে তাদের মজুরিও ঠিক মতো পেল না। গ্রামের কৃষক তার উৎপাদন ফসলের ন্যায্য মূল্য পেল না। ক্ষেত পূজারের 12 মাসের কাজ নাই। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে 30 লক্ষ লোক এই সময় গরিব হয়েছে, আর 5,000 জনের উপরে কোটিপতি জন্ম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আপনি কার স্বার্থ পালন করছেন? যদিও আপনার কাছে প্রত্যাশা করি আপনি অন্তর্বর্তীকালীন সরকার, পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হলো ভালো নির্বাচন করে চলে যাওয়া, আর ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করা, আর 24-এর যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, বিচারের কাজ শুরু হয়েছে, এটা দৃশ্যমান করা। আশা করি এই কাজগুলো করবেন, জনগণকে শান্তি দেওয়ার কাজটা আপনি করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা যত দীর্ঘায়িত হবে, জনগণের উপরে আরো বেশি খারাপ জিনিস চেপে পড়বে। আজকে তাই এই সভা থেকে দাবি করি, অনতিবিলম্বে যে কথাগুলো বললাম এই কাজগুলো করবেন না ঘোষণা দেন। একই সাথে ভালো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, যা কোনোভাবেই 2025 সালকে অতিক্রম করবে না। আমরা এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই।